এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন দাসের। ইনজুরির কারণে এবার আফগান সিরিজ মিস করছেন টাইগার অধিনায়ক। ভারপ্রাপ্ত দায়িত্বে জাকের, বিকল্প হিসেবে চিন্তায় আফিফ সৌম্য। শেষ হলো বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। 3 ক্যাটাগরিতে 60 ফর্ম কিনলেন বুলবুল, তামিম, ফারুকরা। নির্বাচক পদ থেকে পদত্যাগ করে পরিচালক হওয়ার দৌড়ে আব্দুর রাজ্জাক। অর্থের কাছে বিক্রি হয়েছে বিসিবি কাউন্সিলরশিপ, সুযোগ পাননি প্রকৃত সংগঠকরা। সময় সংবাদে মন্তব্য ক্রীড়া উপদেষ্টার, হস্তক্ষেপ নয়, নির্বাচনে সহযোগিতা করছে মন্ত্রণালয়। এশিয়া কাপে কাল স্বপ্নের ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি ভারত পাকিস্তান। অনুশীলনে ব্যস্ত সময় মেন ইন গ্রিনের, রিকভারিতে মনোযোগ টিম ইন্ডিয়ার। এবং বড় স্বপ্ন দেখিয়ে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে বাফুফের নারী উইং। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য যাওয়া হচ্ছে না জাপান। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ভরসা ফেডারেশনের। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন কুমার দাসের জন্য। এশিয়া কাপের শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে ঢোকার দৌড়ে এগিয়ে আফিফ হোসেন। বিবেচনায় থাকছেন সৌম্য সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী অনিক। দলে আসবে আরও বেশ কয়েকটি পরিবর্তন। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান। এখানে থাকতে পারতো বাংলাদেশ, যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20-র পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকের আলীকেই দেখার সম্ভাবনা বেশি, কারণ জাকের আলীকে দিয়েই বাংলাদেশ দল শেষ 2 ম্যাচে ক্যাপ্টেন্সি করিয়েছে এবং বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে জাকের আলী বর্তমানে টি-20 দলের সহ অধিনায়ক। তবে শুধু লিটন কুমার দাস নয়, দলটাতে পরিবর্তন আসবে আরো একাধিক। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন, কারণ সবশেষ এনসিএল এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। আফিফ হোসেনকে বাজিয়ে দেখার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সৌম্য সরকার কিংবা নাইম শেখরাও রয়েছেন বিবেচনাতে। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদি কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট। তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকে আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। তবে সবকিছু ছাপিয়ে আসলে লিটন কুমার দাসের ইনজুরিটাই এই মুহূর্তে বড় মাথা ব্যথার কারণ। পাজরের বাঁ পাশে তার যে চোট, সেই চোটের আসলে বর্তমান অবস্থা ভালো নয় এবং লিটন কুমার দাসকে অন্তত আরো 2-3 সপ্তাহের জন্য মাঠের বাইরে অথবা অনুশীলনের বাইরে থাকতে হবে। সবকিছু মিলিয়ে নতুন অধিনায়কের অধীনে আফগানিস্তানের হোম গ্রাউন্ড খ্যাত এই আবুধাবিতে বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ক্রিকেট বোর্ডের নির্বাচনের খবর জানাবো। সম্পন্ন হয়েছে মনোনয়ন বিতরণ। 3 ক্যাটাগরিতে 60টি ফর্ম সংগ্রহ করেছেন কাউন্সিলররা, জানিয়েছেন বিসিবি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। বরিশাল থেকে একমাত্র সাখাওয়াত হোসেন মনোনয়ন ফর্ম কেনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। ক্যাটাগরি 1 ও 2 থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল এবং ফারুক আহমেদ। ক্যাটাগরি 3 থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আর খুলনা বিভাগ থেকে ফর্ম কিনেছেন সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক। সবার আশ্বাস দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার।
বহুল আলোচিত বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেছেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা মোট সংখ্যা প্রকাশ করলেও রহস্য রাখলেন প্রার্থীদের নাম নিয়ে। 3টি ক্যাটাগরিতে আমরা মোট 60টি মনোনয়নপত্র বিতরণ করেছি। ক্যাটাগরি 1-এ যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে, সেখানে 25টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। ক্যাটাগরি 2-এ যেটা ক্লাব ভিত্তিক, সেখানে 32টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং ক্যাটাগরি 3-এ 3টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। অর্থাৎ এই হচ্ছে সর্বমোট 60টি মনোনয়ন ফর্ম। এটা আমরা গোপনীয় কালকে হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে না, তাই বলেই তো বলা যাবে না, এটা আমরা পরে বলবো। 10 পরিচালক পদ জেলা ও বিভাগীয় ক্যাটাগরি 1 থেকে, অন্য বিভাগ থেকে 1 জন করে হলেও ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় 2 জন। বরিশাল ছাড়া সব বিভাগে আছে একাধিক প্রার্থী। এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বুলবুলের ট্যুরিজম বিষয়ক উপদেষ্টা সাখওয়াত হোসেন। ঢাকা বিভাগে 2 পরিচালক পদে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। খুলনাতেও ঢাকার অবস্থা, 2 পদে প্রার্থী মোট 3 জন। এর মধ্যে নির্বাচক পদ ছেড়ে পরিচালক হওয়ার লড়াইয়ে নেমেছেন আব্দুর রাজ্জাক। অনেকদিন খেলছি, খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টেড ছিলাম। আমি চেষ্টা করছি যে অনেস্টলি, তো এখন আমার মনে হচ্ছে তো ঠিক আছে, আর এক স্টেপ হেড গিয়ে যদি করার থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটে ভালো কিছু করার জন্যই, যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরও ডিসিশন নিতে সুবিধা হয়েছে। ঢাকার ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 32 কাউন্সিলর। তামিম ইকবাল, ইশরাক হোসেন, ফারুক আহমেদ, ফাহিম সিনহা, ইফতেখার মিঠু, আসিফ রাব্বানীরা আছেন এই তালিকায়। কনস্টিটিউশনটা আপহোল্ড হয়েছে, তাই না? দেখেন যে কনস্টিটিউশন অনুযায়ী এই ক্লাবগুলি এখন তাদের ভোটাধিকারটা ফেরত পেয়েছে। ক্লাবের আমাদের কলিগরা আছে, তো এটার এখন নেক্সট কালকের থেকে জমা দেওয়ার পরের থেকে প্ল্যানিং করব কিভাবে আমরা উইল গো ফরওয়ার্ড। কারো নীতি ইমান বেঁচে দিয়ে যদি ক্রিকেটে আসতে হয় তাহলে তাদের না আসাই ভালো, আমি এটা অবশ্যই মনে করি। আমরা এখানে একটা স্বপ্ন দেখে আসছি, কিন্তু এন্ড অফ দ্য ডে দ্য গোল ইজ ওয়ান, টু সার্ভ ক্রিকেট। এখানে কারোর সাথে কারো এগেনস্টে কাজ করার কিছু না। উই আর নট হিয়ার টু ওয়ার্ক ফর এনিওয়ান, উই আর হিয়ার টু ওয়ার্ক উইথ এভরিবডি অ্যারাউন্ড আস। ক্যাটাগরি 3-এর 1 পদের জন্য লড়বেন 3 জন, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দেবব্রত পাল ও সিরাজউদ্দিন আলমগীর। রোববার মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই শেষে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বরং সহযোগিতাই করছে, এমন মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তামিম ইকবালের সঙ্গেও কোনো সমস্যা নেই উপদেষ্টার, বরং তামিম নির্বাচিত হয়ে বিসিবিতে আসলে তাকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। উপদেষ্টার দাবি, অর্থের বিনিময়েও বিসিবির কাউন্সিলরশিপ বিক্রি হয়েছে, যার কারণে প্রকৃত সংগঠকরা নির্বাচনে আসতে পারেননি। যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। বিসিবি নির্বাচনের ডামাডোল শুরুর পর থেকেই তামিম ইকবাল সহ একটা পক্ষ দাবি করে আসছে নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার। সরাসরি না হলেও ইঙ্গিতটা ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। সম্প্রতি সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল সহ বেশ কিছু ক্লাব ও জেলার কাউন্সিলররা। জেলা ও বিভাগীয় প্রশাসক বরাবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনে হস্তক্ষেপ নয়, সহযোগিতা করছে সরকার। ক্যাবিনেট ডিভিশনের একটা চিঠি, তো ওইটা মূলত বিসিবির যে কনস্টিটিউশন, এবং বিসিবির কনস্টিটিউশন মানাটাও তো আইসিসির গাইডলাইনে আছে। 9-এর খ ধারাকে আপনারা আবশ্যিকভাবে মেনে চলবেন। তো এটা তো কোনো দিক থেকে আমার মনে হয় না যে বিসিবির উপর কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করা হলো, বরং বিসিবিকে সহযোগিতা করা হলো। বলা হলো যে বিসিবির কনস্টিটিউশনের এই ধারাটা আপনারা মেনে চলেন। এটা তো বিসিবিকে হেল্প করা, সাপোর্ট করা, এটা তো সরকার থেকে সবসময় করা হয়ে থাকে। বিসিবি যদি একটা স্কুল টুর্নামেন্ট আয়োজন করতে চায়, আমাদের শিক্ষা মন্ত্রণালয় হেল্প করে না, এটাকে কি আপনি বলবেন সরকারের হস্তক্ষেপ? উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তামিম ইকবালের সঙ্গে আসিফ মাহমুদের উষ্ণ সম্পর্কের কথাই জানত সবাই। বিসিবি নির্বাচন ঘিরে যে সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলে দাবি করেছেন উপদেষ্টা। নির্বাচনে জয়ী হয়ে বিসিবি সভাপতি
হলেও তামিমকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তামিম ভাইয়ের সাথে সম্পর্ক তো অ্যাজ ইউজুয়াল। তামিম ভাইয়ের সম্পর্ক খুব মহরম না, আবার খুব মানে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখে মনে হয় খুব খারাপ বোধ হয়, কিন্তু আমাদের মনে হয় না যে খুব খারাপ কিছু। তামিম ভাই যদি বিএনপির পক্ষ থেকে এসে বোর্ড প্রেসিডেন্ট হন, তারপরে আমি ভাববো যে একজন ক্রিকেটার এসছে। আমার দিক থেকে, মন্ত্রণালয়ের দিক থেকে সবসময় সহযোগিতা থাকবে। এখানে মনে করেন আমার তো ফারুক ভাই এসছে, ফারুক ভাই গেছে, বুলবুল ভাই আসছে, তাদের কারোর সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আগেও ছিল না, কিংবা তাদের সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পর্কও নাই, তাদের সাথে আমার কোনো প্রকার স্বার্থের কোনো প্রকার সম্পর্ক নাই। সম্পর্কটা সম্পূর্ণ ক্রিকেটের জন্য। তো ক্রিকেটের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যেই আসবে তার সাথে আমার সেম সম্পর্ক রাখতে আমার কোনো অসুবিধা নেই। বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন কুমিল্লার কাউন্সিলর কণ্ঠশিল্পী আসিফ আকবর। ক্রিকেটের সঙ্গে আসিফের সম্পর্কটা বেশ পুরনো, নিজেও খেলেছেন ক্রিকেট। ভিন্ন জগতের হলেও ক্রিকেটে আসিফ আকবরের অবদান রাখার ভালো সুযোগ দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ আকবর সাহেব কণ্ঠশিল্পী, তিনি কাউন্সিলর আছেন। অনেকেরই মনে হইতে পারে যে উনি কণ্ঠশিল্পী, ওনার এখানে কি কাজ, কিন্তু আমরা জানি যে উনি হচ্ছে খুব ক্রিকেট প্রেমী একজন মানুষ এবং ক্রিকেট নিয়ে উনি কাজ করেন। কুমিল্লায় কোন প্লেয়ারটা সম্ভাবনা আছে তাকে একদম ছোট বয়স থেকে ওই যে নার্চারিং করা, তাকে সাপোর্ট দেওয়াটা, এটা আসিফ ভাই করে আসতেছেন। তো এরকম লোকজন আসলে আমাদের প্রয়োজন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার এনসিএলের খবর জানাবো। এনসিএল টি20 দ্বিতীয় দিনে ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রাম এবং সিলেটের ক্রিকেটাররা। প্রথম ম্যাচে বরিশালকে 2 উইকেটে হারিয়েছে সিলেট। ফজলে মাহমুদের দুর্দান্ত ইনিংসের পরও এবাদত খালেদদের কারণে হারতে হয়েছে বরিশালকে। আরেক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা মেট্রোকে পাত্তাই দেয়নি চট্টগ্রাম। জয়ে দীপুর ব্যাটিং তাণ্ডবে উড়ে গেছে ঢাকার দলটি। এদিকে প্রচারণার অভাবে আজও দর্শক শূন্য ছিল লাক্কাতুরার গ্যালারি। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অপু বণিক। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যার এক পাশে চা বাগান, আরেক পাশে টিলা। প্রবেশ মুখে এনসিএল এর বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের ব্যানার থাকলেও নেই শহর জুড়ে তেমন প্রচারণা। বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এনসিএল শেষ পর্যন্ত ২৬ তারিখ থেকে শুরু হয় এই আন্তর্জাতিক ভেন্যুতে। প্রথম দিনেও তেমন দর্শক টানতে পারেনি এই ভেন্যু। ঘরোয়া লিগে আজ গতবারের ফাইনালিস্ট সিলেট বিভাগ সকালে মুখোমুখি হয় বরিশালের বিপক্ষে। স্বাভাবিকভাবেই সিলেটের খেলা নিয়ে উচ্ছ্বাস থাকার কথা থাকলেও মাঠে সেটা লক্ষ্য করা যায়নি। এমন আয়োজনে হতাশ ক্রিকেট প্রেমীরা। সিলেটে শুধু এনসিএল নয়, বিপিএল এর সময় আমরা দেখি এখানে যে প্রচারণার একটি ঘাটতি থাকে বিসিবির। এখানকার দর্শকরা স্থানীয় ক্রিকেটের প্রতি বা দেশের ক্রিকেটের প্রতি একটা অনীহার জায়গা তৈরি হয়েছে। এদিকে টিকিট কাউন্টারে নেই পুরনো সেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। দুজন একজন করে টিকিট কিনতে দেখা যায়। অভিযোগ, বিপিএল নিয়ে প্রচারণা থাকলেও ঘরোয়া লিগে বরাবরের মতোই প্রচার বিমুখ বিসিবি। এনসিএল কে এত ছোটভাবে দেখা হচ্ছে কেন? বিপিএল কে কিন্তু অনেক বড়ভাবে অনেক প্রচারণা করা হয় নগরীতে, বিভিন্ন জায়গায়। আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অন্তত বিকেলের যে ম্যাচটা সেটিও যদি ফ্রি করে দেওয়া যেত তাহলে তারা এসে খেলাটি দেখে যেতে পারতেন। এদিকে সিলেটের দুর্দান্ত পারফরম্যান্সে বরিশালের বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন টি20 ফরম্যাটে টিকে থাকতে হলে আরো ভালো করাটা জরুরি ক্রিকেটারদের। যদি তারা মানে একটু কাজ করেন বা ওইভাবে যদি প্রিপেয়ার থাকেন, ইনশাল্লাহ আমি আশা করি সিলেট এবার এনসিএল যে টি20 ভার্সন এটাতে খুবই ভালো একটা রেজাল্ট করবে। বিকেলে ছিল ঢাকা মেট্রো এবং চট্টগ্রামের ম্যাচ, যেখানে নাইম শেখ, রবিন এবং রিয়াদের 3 ইনিংসে ভর করে 185 রান করে মেট্রো। কিন্তু মুমিনুলের 31-এর পর মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত দীপু 50 তুলে নিলে সহজ জয় পায় চট্টগ্রাম। মাঠে দুর্দান্ত পারফরমেন্স করছে এনসিএল অংশগ্রহণকারী দলগুলো, তবে গ্যালারিতে নেই সেই চিরচেনা উচ্ছ্বাস, নেই করতালি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বাজেভাবে হার, পাশাপাশি এনসিএলে এমন দর্শক খরা ক্রিকেট প্রেমীদের মনে কতটুকু দাগ কাটছে সেটাই এখন দেখার বিষয়। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য জাপান যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিফা উইন্ডোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাতিল করা হয়েছে জাপান সফর। বিকল্প হিসেবে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে 20 দিনের বিশেষ ক্যাম্প করবে পিটার বাটলারের দল। ক্যাম্প শেষে ঢাকায় ফিরে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদা স্বপ্নারা।
এবারই প্রথম নারী ফুটবলে এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। ইতিহাস গড়ে এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য জাপানে প্রস্তুতি ক্যাম্প করতে চেয়েছিল বাফুফে। জাপান থেকেও মিলেছিল গ্রিন সিগন্যাল, তবে বিপত্তি বাধে সময়সীমা নিয়ে। বাফুফে যে সময়ে প্রস্তুতি ক্যাম্প করার প্রস্তাব দিয়েছিল সে সময়ে সুযোগ না মেলায় শেষ পর্যন্ত জাপান যাওয়া হচ্ছে না আফিদা খন্দকারের দলের। আমরা তো জাপানে ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা আমাদের ফিফা উইন্ডোর সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না। কারণ জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 20 থেকে 30। তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করব ঢাকাতে, আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে। জাপান সফর বাতিল হলেও নারী দলের বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছে বাফুফে। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে 20 দিনের এক্সক্লুসিভ ক্যাম্প করবে পিটার বাটলার বাহিনী। আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিং এর ব্যবস্থা করেছি 20 দিনের জন্য চিটাগাংয়ে। ওখানে ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে মেয়েরা থাকবে। সেখানে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে 17 তারিখে। সেখানে জিম, মাঠ, খাবার, থাকা সব কিছু মিলিয়ে ওরা ওখানে ভালো ব্যবস্থা আছে, মাঠও আছে। তারপরও আমরা অল্টারনেটিভ আরেকটা এয়ারফোর্সের মাঠ আমরা স্ট্যান্ড বাই রেখেছি। তবে ক্যাম্পের শুরুতে পুরো দলকে পাচ্ছেন না কোচ পিটার বাটলার। ভুটান লিগ ও অনূর্ধ্ব 17 দলে থাকা 14 ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি পর্ব শুরু করতে হচ্ছে বাংলাদেশের। ক্যাম্প শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদা খন্দকারের দল। বাফুফের স্কোয়াডে নেই সাবিনা, মাসুরা, সঞ্জিদা, কৃষ্ণা, সুমাইয়ারা। এশিয়া কাপ খেলেছিল 8 জন, আর এর বাইরে আছে আপনার স্বপ্না গিয়েছে, আরও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে খেলার জন্য গেছে। এই সব মিলিয়ে 10 জন। না, তারা নেই, তারা বাদে। না, তারা স্কোয়াডে নেই। আমাদের প্ল্যান আছে দুবাইতে 2টা ম্যাচ খেলবো আমরা, ইউএইর সাথে এবং সিরিয়ার সাথে। ঠিক আছে, ওই দুবাইতে 2টা ম্যাচ খেলে ওরা জর্ডানে যাবে। এশিয়ান কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ভারত। এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে দুবার লড়েছে দুই বৈরী প্রতিদ্বন্দ্বী। তো টি-20 পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে বেশ এগিয়ে ভারত। এশিয়া কাপেও ব্যবধানটা স্পষ্ট। চলমান আসরে পাকিস্তানকে দুবার হারিয়ে ফেভারিট হিসেবে শিরোপার মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। 41 বছর 17 আসর, অবশেষে দেখা মিলছে সেই কাঙ্ক্ষিত ম্যাচের। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক বৈরী সম্পর্ক এই ফাইনালকে দিচ্ছে ভিন্ন মাত্রা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ। আইসিসি ও এসিসি ইভেন্টেই দেখা হয় ভারত পাকিস্তানের। সেখানেও অনেকটা একচ্ছত্র আধিপত্য টিম ইন্ডিয়ার। চলতি আসরে দুবারের মুখোমুখি দেখায় গিল অভিষেকদের সামনে পাত্তাই পায়নি সালমান আঘার দল। পাকিস্তানের সাবেক ক্রিকেটারও বলছেন স্মরণকালে সবচেয়ে খর্বশক্তির দল নিয়ে এবার এশিয়া কাপে গেছে মেন ইন গ্রিন। তবে কি ফাইনালেও টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আত্মসমর্পণ করবে পাকিস্তান? পরিসংখ্যান অবশ্য পাকিস্তানি সমর্থকদের আশাবাদী করবে না। এখন পর্যন্ত টি-20তে দুই দলের 15 দেখায় 11 জয়ে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে দুই দলের পার্থক্যটা আরও স্পষ্ট। 5 দেখায় পাকিস্তান জিতেছে মাত্র 1টিতে। মজার ব্যাপার হলো এশিয়া কাপে 5 ম্যাচই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। ফাইনালেও টসই ম্যাচের ভাগ্য গড়ে দেয় কিনা সেটাই দেখার বিষয়। অবশ্য ফাইনালের হিসেবে সমতায় আছে দু দল। 2007 টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ফাইনালে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম ট্রফি ঘরে তোলে মহেন্দ্র সিং ধোনির দল। এর এক দশক পর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবারও একে অপরের বিরুদ্ধে লড়াই। লন্ডনের ওভালে ফখর জামানের দানবীয় সেঞ্চুরি আর পরে মোহাম্মদ আমিরের দুর্দান্ত এক স্পেলে কোহলির ভারতকে গুড়িয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জেতে পাকিস্তান। আর এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে এশিয়া কাপ দিয়ে। ভদ্রলোকের খেলা ক্রিকেট, তবে খেলার ময়দানে রাজনীতি নিয়ে এসেছেন ক্রিকেটাররা, যার কারণে এবার ভারত পাকিস্তানের খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্যের ছিটে ফোটাও দেখা যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগে সম্পর্কের তিক্ততা বেড়েছে। ফাইনালে নিশ্চিতভাবেই যা দু দলকেই তাতিয়ে রাখবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 2026 ফিফা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেন্যু রয়েছে এমন শহর ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ বলে সরিয়ে নেওয়া হবে ম্যাচ। বিশ্বকাপ নিরাপদ ও সফলভাবে আয়োজন করতেই এমন সিদ্ধান্ত বলে জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের এই ঘোষণা বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে ফিফার ওপর ট্রাম্পের কর্তৃত্ব নিয়েও। 2026 ফিফা বিশ্বকাপ কানাডা মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে চূড়ান্ত হয়েছে 16টি ভেন্যু, যার মধ্যে 11টি যুক্তরাষ্ট্রে, বাকি ভেন্যুর 3টি মেক্সিকো আর 2টি কানাডায়। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলছে পরবর্তী আসরটি। তবে এবার বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, স্বাগতিক শহরগুলো নিরাপদ মনে না করলে সরিয়ে নেবেন বিশ্বকাপের ম্যাচ। ট্রাম্প প্রশাসনের তথাকথিত অভিবাসন ও অপরাধ দমন অভিযানে অসহযোগিতার অভিযোগ রয়েছে এমন শহরগুলো থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। অপরাধপ্রবণ শহরগুলোর কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন শিকাগোর নাম, যদিও এ শহরে নির্ধারিত হয়নি বিশ্বকাপের কোনো ভেন্যু। ওয়াশিংটন ডিসি খুব ভালো অবস্থায় আছে। আমরা মেমফিস সহ আরো কিছু শহরে যাচ্ছি। খুব শিগগিরই আমরা শিকাগোতেও যাচ্ছি। এই অভিযানের মাধ্যমে শহরগুলো বিশ্বকাপের জন্য নিরাপদ হবে। যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তাহলে আমরা ভেন্যু অন্য কোথাও সরিয়ে নেব। গেল সপ্তাহে ইলিনয় অঙ্গরাজ্যে 11টি হত্যা ও 38 জন গুলিবিদ্ধ হয়েছে। তবুও সেখানকার গভর্নর বলেন অপরাধের হার কমেছে। সেখানে FBI ছিল, তাই অপরাধ কমেছে। যদি কোনো শহরকে আমরা সামান্য পরিমাণও ঝুঁকিপূর্ণ মনে করি, তাহলে আমরা সেখানে খেলা হতে দেব না। আমরা বিশ্বকাপের ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেব। তবে আমি আশা করি এমনটা হবে না। এর আগে অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প। এই নীতিতে অসহযোগিতার অভিযোগ রয়েছে ডেমোক্রেট শাসিত ওয়াশিংটন ডিসি শহর, সিয়াটল ও ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বিরুদ্ধে। 2026 বিশ্বকাপে সিয়াটলের মাঠ লুমেনে 6টি এবং সান ফ্রান্সিসকোর লিভাইস স্টেডিয়ামে 6টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প নীতিতে সহযোগিতা না করায় বাতিল হতে পারে এই দুই শহরের ম্যাচ। নানা মহলে গুঞ্জন উঠেছে ভেন্যু পরিবর্তনে ট্রাম্প আদৌ কোনো ক্ষমতা আছে কিনা। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ট্রাম্পের। সেই সম্পর্ক ব্যবহার করেই এমন সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। রাজধানী ঢাকার লেকগুলো সাঁতার উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা জানান আমির খসরু। প্রতিযোগিতার বিভিন্ন সেগমেন্ট সাঁতারুরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে তৈরি হয় প্রাণবন্ত এক পরিবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রত্যেক জেলায় স্পোর্টস সেন্টার করার উদ্যোগ নিয়েছেন বলেও জানান খসরু। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, একটি সুন্দর তরুণ সমাজ গড়তে ভূমিকা রাখতে পারে খেলাধুলা। অনুষ্ঠিত হলো প্রথম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট 2025-এর সমাপনী অনুষ্ঠান। শনিবার কুর্মিটোলা অফিসার্স মেসে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। টুর্নামেন্টে 235 জন গলফার অংশগ্রহণ করেন। 3 দিনব্যাপী টুর্নামেন্টটি গত 25 সেপ্টেম্বর শুরু হয়। অনুষ্ঠানে এয়ারফোর্স গলফ লিঙ্কস সংশ্লিষ্ট সদস্যগণ ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন দাসের। ইনজুরির কারণে এবার আফগান সিরিজ মিস করছেন টাইগার অধিনায়ক। ভারপ্রাপ্ত দায়িত্বে জ্যাকের বিকল্প হিসেবে চিন্তায় আফিফ সৌম্য। শেষ হলো বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। 3 ক্যাটাগরিতে 60 ফর্ম কিনলেন বুলবুল, তামিম, ফারুকরা। নির্বাচক পদ থেকে পদত্যাগ করে পরিচালক হওয়ার দৌড়ে আব্দুর রাজ্জাক। এবং অর্থের কাছে বিক্রি হয়েছে বিসিবি কাউন্সিলরশিপ। সুযোগ পাননি প্রকৃত সংগঠকরা। সময় সংবাদে মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। হস্তক্ষেপ নয়, নির্বাচনের সহযোগিতা করছে মন্ত্রণালয়।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।